21 আগস্ট গ্রেনেড মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয় সেদিন আদালত কক্ষে যা যা ঘটেছিল সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 2018 সালে ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় রায় ঘোষণা করেন। 2 মামলাতেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া সামরিক বাহিনী ও পুলিশের তখনকার 11 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার সাবেক এমপি বাবর তার মৃত্যুদণ্ডের রায়টি শুনলেন নিজের 60তম জন্মদিনে। জাতীয় সংসদের তথ্য অনুযায়ী 1958 সালের 10 অক্টোবর বাবরের জন্ম। এই মামলায় 49 আসামির মধ্যে কারাগারে থাকা 31 জনকে সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাস নিয়ে আসা হয়। অন্য আসামিদের প্রিজন ভ্যানে করে আনা হলেও বাবরসহ কয়েকজনকে আনা হয় পুলিশের একটি সাদা মাইক্রোবাসে কড়া পাহারার মধ্যে। বেলা 11:15টায় বাবরকে সবার আগে আদালত ভবনের 2য় তলায় এজলাস কক্ষে নেওয়া হয়। সাদা শার্ট পরা কিছুটা মলিন চেহারার সাবেক এই প্রতিমন্ত্রী প্রথমে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণের মধ্যে চেয়ারে বসে পড়েন। উস্কো খুস্কো চুল দাড়িতে বাবরকে এই সময় বরাবরের মতোই কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। কপালে ভাঁজ আর চুলে একবার হাত বোলাতে দেখা যায় তাকে। রায় পড়া শুরু হলে খুব উৎসাহের সঙ্গে কান উঁচিয়ে তা শুনতে থাকেন বাবর। কিন্তু রায় পড়া শেষে নিজের 2য় মৃত্যুদণ্ডের রায় শুনে তার চেহারায় বিষণ্ণতার ছাপ পড়ে। এর আগে 10 ট্রাক অস্ত্র মামলাতেও তার সর্বোচ্চ সাজা হয়। 21 আগস্ট মামলার রায়ের পর বেশ খানিকটা মুষড়ে পড়া বাবর তার আইনজীবী এস.এম. শাহজাহান, নজরুল ইসলাম, সানাউল্লাহ মিয়ার সঙ্গে কথা বলতে থাকেন। আইনজীবীদের পক্ষ থেকে এ সময় তাকে আপিলের কথা বলা হয়। একটু পরে এজলাসে উপস্থিত সাংবাদিকরা প্রতিক্রিয়া জানাতে চাইলে বাবর বলেন, আল্লাহ এসবের বিচার করবে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এই বিএনপি নেতা বলতে থাকেন, গজব পড়বে। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, আমার কাছ থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বের করতে না পারায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রায়ের পর কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়ার জন্য আদালতের সামনে রাস্তায় আগের মাইক্রোবাসে তোলা হয় বাবরকে। আগের মতোই মাইক্রোবাসের ডান পাশে চালকের পেছনে বসেন তিনি। নিরাপত্তা প্রস্তুতি ঠিক করার জন্য আসামিদের গাড়ি বহর সেখানে কিছুক্ষণ অপেক্ষায় থাকলে বাবর ডান হাত দিয়ে কয়েকবার গাড়ির জানালা খোলেন। এ সময় গোয়েন্দা পুলিশের এক সহকারী কমিশনার জানালা খোলার কারণ জানতে চাইলে বাবর গলায় হাত দিয়ে বলেন, আমার কাশি। সে সময় সাংবাদিকরা গাড়ির দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের থামিয়ে দেয়। কিছুক্ষণ জানালা খোলা রাখার পর বাবর নিজেই তা বন্ধ করে দেন। বিএনপি জামায়াত শাসনামলের দাপটে প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। র্যাব প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলা ইংরেজি মিশিয়ে বলা বিভিন্ন মন্তব্যের কারণে প্রায় তিনি সংবাদপত্রের শিরোনামে আসতেন। তার বলা উই আর লুকিং ফর শত্রু সহ বিভিন্ন উক্তি এখনও বাংলাদেশের মানুষ মনে রেখেছে। জন্ম নেত্রকোনায় হলেও বাবরের বেড়ে ওঠা রাজধানীর মগবাজারে। 1996 সালে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই দ্রুত তার উত্থান হতে থাকে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবর নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, স্থান করে নেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে। 2001 সালে আশ্চর্যজনকভাবে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার সময়ই 2004 সালে চট্টগ্রামে ধরা পড়া অবৈধ 10 ট্রাক অস্ত্রের চোরাচালান। পরে ওই অস্ত্র চোরাচালানের সঙ্গে বাবরের সম্পৃক্ততার বিষয়টি মামলার শুনানিতে উঠে এলে তাকেও আসামি করা হয়। ওই ঘটনায় অস্ত্র চোরাচালানের দায়ে তাকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালে যৌথ বাহিনী বাবরকে 3টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 297টি বুলেট সহ গ্রেপ্তার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় তার 17 বছরের জেল হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে বাবর জামিনে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বড় ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর তার জামিন বাতিল হয়।